সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন ব্যারিস্টার মারিয়াম চৌধুরী প্রজ্ঞা, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। আমার বাম দিকে আছেন জেড নিউজের হেড অব নিউজ আফাজ উদ্দিন বিপ্লব। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 5 মে 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 নির্যাতন বন্ধ না হলে বিএনপি আন্দোলনে নামতে বাধ্য হবে। 2010 বেপরোয়া ছাত্রলীগ, দুপক্ষের হামলায় অশান্ত বরিশাল পলিটেকনিক। 2012 অভয়নগরে বোমা হামলায় নিহত বিএনপি নেতা রফিকুল। 2013 যাত্রাবাড়ি থেকে কাঁচপুর হেফাজতের দখলে, উত্তরা থেকে ঢাকায় ঢুকছে হেফাজতের লাখো কর্মী। 2014 খুন অপহরণের দায় সরকার এড়াতে পারে না, মীর কাসেমের মামলার রায় যে কোনো দিন। 2016 দ্বিগুণ হল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন ভাতা, চূড়ান্ত রায়েও নিজামীর ফাঁসি বহাল। 2017 জুরাইনে বিদ্যালয়ে আটকে কিশোরীকে গণধর্ষণ। 2018 খালেদা জিয়ার জন্য ন্যায্য বিচার নিশ্চিত করার আহ্বান ইউরোপীয় পার্লামেন্ট নেতার। 2019 ভোটার নেই তাই নাক ডেকে ঘুমাচ্ছেন কর্মকর্তা। 2021 রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই লকডাউন, মির্জা ফখরুল। 2022 হাজী সেলিম আইন মেনেই বিদেশ গিয়েছেন। 2023 6 মাস ধরে নিলাম বন্ধ, 20 কোটি টাকার রাজস্ব বঞ্চিত মোংলা কর্তৃপক্ষ। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি আফাজ উদ্দিন বিপ্লব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমরা একটি সংবাদই দেখলাম 2009 সাল, তখন সবেমাত্র আওয়ামী লীগ সরকার গঠন করেছে। নতুন সরকার গঠনের পরপরই নির্যাতন বন্ধ না হলে বিএনপি আন্দোলনে নামতে বাধ্য হবে, এরকম ঘোষণা দিয়েছিল বিএনপি। এটি একটি জাতীয় দৈনিকের খবর ছিল। আসলে ক্ষমতায় আসবার পরপরই সরকারের আড়মোড়া না ভাঙতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে কেন স্টিম রোলার বা এইভাবে নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছিল শেখ হাসিনা? এটি কি আসলে শেখ হাসিনার কর্তৃত্ববাদী প্রবণতার ইঙ্গিত তখনই দিয়েছিলেন? শেখ হাসিনা যে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেটা কিন্তু উনি কাউকে মানে দুর্বলতার বা ওনার নমনীয়তার কোনো সুযোগ দেননি। উনি প্রথম শুরু থেকে এসেই সেই কর্তৃত্ববাদী মনোভাব সে প্রকাশ করেছেন, এবং সেটা 2009 সালের শুরুতে ক্ষমতায় এসেই শুধু বিরোধী দলীয় উপর এরকম না, আরো অনেক বিভিন্ন রকম সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়নের মাধ্যমে উনি ওনার যে কর্তৃত্ববাদী রূপটা একটা জানান দিচ্ছিলেন। এবং সেটা এবং এরই ধারাবাহিকতায় বিগত 16 বছর উনি বিরোধী দলকে যে মানে হামলা মামলা, গুম, নির্যাতন নিপীড়নের মাধ্যমে ওনার একচ্ছত্র আধিপত্য কায়েম করা জন্য যা যা করা দরকার তাই করেছেন। এবং এইটাই উনি একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং ক্ষমতায় হাতে নেওয়ার পর থেকেই উনি কাজটা শুরু করেছেন, এবং এটা খুব সুপরিকল্পিতভাবে উনি কাজটা শুরু করেছেন। ব্যারিস্টার প্রজ্ঞা, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে আসলে বিপ্লব ভাই বললেন অত্যন্ত সুপরিকল্পিতভাবে শেখ হাসিনা 2009 সালের একেবারে শুরু থেকেই বিরোধী মত পথের নেতাদের উপরে দমনপীড়ন শুরু করেছিলেন। এই পরিকল্পনা কি তাহলে ওই নির্বাচনের আগেই 2008-এর নির্বাচনের আগেই করা হয়েছিল, না অন্য কারোর টুলস হিসেবে শেখ হাসিনা কাজ করতে বাধ্য হয়েছে বা কাজ করেছে? 2009-এর যে আমরা নির্বাচনটা দেখেছিলাম, আমরা একটা আশা নিয়েছিলাম যে
হয়তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখব, কিন্তু এর পরবর্তীতে যেই ধরনের রিপোর্টগুলো তারপরে আমরা দেখলাম যে কারা জড়িত ছিল বা অন্য দেশেরও কোনো মদত ছিল কিনা, সেগুলো কিন্তু আমরা দেখেছি। আমাদের পাশের দেশ, সেই দেশের হস্তক্ষেপের বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন জায়গায়, আমাদের দেশীয় গণমাধ্যম এবং বাহিরের দেশের গণমাধ্যমেও আমরা এই নিউজগুলো দেখেছি। ক্ষমতায় যে টিকে থাকার যে পরিকল্পনাটা বা চেষ্টাটা, সেটা যদি বলি যে না 2009 সে যখন ক্ষমতায় আসলো তখন থেকে, তাহলে এটা বলাটা ভুল হবে। তার এই একচ্ছত্রভাবে যে সেই এটা পরিচালনা করবে, এই দেশে যে একটা নায়কতন্ত্র কায়েম করবে, এটা পরিকল্পনাটা শুরু থেকেই প্রথমেই তার ছিল। আপনি যদি আওয়ামী লীগের একদম শুরুর ইতিহাসে যান, সেখানেও কিন্তু আপনি দেখতে পারবেন যে এদের মনোবাসনা সবসময় একটা এক নায়কতন্ত্র দেশ কায়েম করা। শেখ মুজিব থেকে সেই সময় থেকে আপনি যদি দেখেন যে বাকশাল কায়েম করতে হবে, আর দেশে অন্য কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না। আমার তো মনে হয় এটা তাদের চরিত্র। আওয়ামী লীগের চরিত্রটাই এমন যে একটা কথা বলে আসবে গণতন্ত্র, বা যে কথা বলেই হোক ক্ষমতায় আসবে, তারপরে তারা এক নায়কতন্ত্র কায়েম করবে। এবং সেটা যদি আমরা একদম পুরনো ইতিহাসে দেখি, সেখানেও আমরা দেখেছি, এবং এই হাসিনা সরকারের সময় আমরা দেখেছি। আচ্ছা আচ্ছা, জি। তো 2009 সালে এসে বিরোধী দল শুরুতেই এত র্যাডিক্যাল অ্যাটাক বিরোধী দলের উপরে কেন করতে হলো? এটা হয়তো বা তাদের ট্যাকটিক ছিল যে আমরা একনায়কতন্ত্র তো এত সহজে কায়েম করতে পারবো না। যদি কায়েম করতে হয়, সবার আগে বিরোধী দলকে, যারা আমাদের বিপক্ষে দাঁড়াবে, আমাদের সম্ভাবনা আছে আগে, তাহলে তাদেরকে আমাদের দমন করতে হবে। এবং এই দমনের হাতিয়ার হিসেবে তারা শুধু যে কোনো আন্দোলন বা মিছিল করতে দেয়নি সেটা না, তারা কিন্তু বিভিন্ন মামলা দিয়ে জর্জরিত করেছিল বিএনপি নেতাকর্মীদেরকে বলেন, বা অন্য দল বা অন্য মতের মানুষদেরকে বলেন, সাধারণ মানুষকেও, যে যদি কোনো সাধারণ মানুষ যদি তাদের বিপক্ষে যদি সেভাবে যদি যেত, আমরা কিন্তু দেখেছি যে কিভাবে নির্যাতিত হয়েছে। পর্যায়ক্রমে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে গণতন্ত্রের কথা বলেই এসেছেন, গণতান্ত্রিক একটা মোড়কেই এসেছিল, কিন্তু এরপর থেকে তারা আমরা সেটা পাইনি। ফর এক্সাম্পল 2009 সালেই তো এই বিডিআর এর মতো এই জঘন্য ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে। আমি জানি না, এটা ইতিহাসের মানে পুরো বিশ্বের ইতিহাসে তো বিরল যে এইভাবে একটা দেশের সৈনিকদেরকে, যারা যুদ্ধে না, অন্য কোনো দেশে যায় না, নিজ দেশেই একটা সভা হচ্ছিল, সেই সভাতেই 57 জন আমাদের চৌকস সেনাবাহিনীদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, খুন হয়েছে। এবং এটার আজও আমরা এটার কোনো সুরাহা পাইনি। এটা তো সেই 2009 সালেরই কথা। এবং এটাতে তো পরবর্তীতে দেখেছি অনেকের নাম এসেছে সরকারের সেই সময় যারা ছিল, এবং যারা দলের একদম বড় উচ্চতর পর্যায়ে ছিল, পলিসি লেভেলে ছিল। তার মানে ওই সময় আসলে শেখ হাসিনা এক প্ল্যান করেই সরকার গঠন করেছেন যে তিনি কর্তৃত্ববাদী হবেন এবং একটা একতন্ত্র গঠন করবেন, একতান্ত্রিক সরকারের পথেই হাঁটবেন। এবং এটি আসলে বিদেশি কোনো বা দেশীয় বিদেশি চক্রের কাছে উনি প্রতিশ্রুতিবদ্ধ ছিল। এটি তো বলতে চাইছেন নাকি? প্রতিশ্রুতিবদ্ধ ছিল, হতে পারে কোনো আদান প্রদানের সম্পর্ক ছিল, এখানে আদান প্রদান লেনদেনের সম্পর্ক ছিল, বা হতে পারে যে কোনো অন্য কোনো দেশের এখানে সে কোনো একটা মানে এরকম একটা কিছু ছিল যে সে যদি ক্ষমতায় থাকে তাহলে তারও তো একটা বিশেষ কিছু সুবিধাগুলো পাবে। আপনি যাকে সে মনে করছেন, মেনশন করছেন, সেটা তো এখন একদম প্রকাশ্যেই চলে এসেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আচ্ছা আচ্ছা, তার মানে ভারতের কাছে একেবারে দাসখত দিয়েই শেখ হাসিনা সরকার ছিল। জি, ধন্যবাদ। আরেকটি বিষয় একটু জানতে চাই, 2012 সালের একটি খবরে আমরা দেখলাম অভয়নগরে বোমা হামলায় নিহত বিএনপি নেতা রফিকুল। এইসব হামলা রাজনৈতিক প্রতিহিংসা নাকি ভয়ের রাজনীতি জানান দেওয়া ছিল? অভয়নগরে ঘটনাটা ঘটেছে ওই সময়, এটা না, যশোর, বগুড়া, বিভিন্ন জেলাতে আমরা দেখেছি যে একদম ওখানকার এলাকার যে নেতাকর্মীগুলো আছে তাদের উপর পাশবিক নির্যাতন করা হয়েছে, খুন করা হয়েছে। তারা বাসায় আছে, তাদের বাড়িতে বোম মারা হয়েছে। পরবর্তীতে যখন বিচার চাইতে যা দেখা গেল, তখন দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন সকলেই কেউ এখানে তো হেল্প করছেই না, বরং মানে এটাকে উড়িয়ে দিচ্ছে যে না, উড়িয়ে দিয়েছিল ওই সময়, যে না আমরা তদন্ত করে দেখলাম যে এখানে কোনো বোমা ছিল না, ফটকা ফুটানো হয়েছে এখানে। কিন্তু এরকম ঘটনাগুলো ঘটেছে, এটা দমনেরই তাদের যে নীল নকশার যে প্ল্যানিংটা ছিল, এটার একটা পার্ট, যে এইভাবে প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে বের করে কারা কারা সোচ্চার, কারা কারা এলাকায় কথা বলছে, কারা কারা, তাদেরকে খুঁজে খুঁজে এইভাবে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। ধন্যবাদ প্রজ্ঞা। একই জায়গা থেকে একটু বিপ্লব ভাই আপনার কাছ থেকে জানতে চাই যে ব্যারিস্টার প্রজ্ঞা চৌধুরী যেটি বললেন যে বিরোধী মতের নেতাদেরকে খুঁজে খুঁজে মারা হয়েছে, হ্যাঁ, দেখা গেছে বোমা মেরে মারা হয়েছে বা গুলি করে মারা হয়েছে,
পুলিশ গিয়ে বলছে এখানে তো কোনো বোমা পাওয়া যায়নি, বা এই ঘটনাগুলো একেবারেই অহরহ হয়ে গেছে। এগুলো দেখে দেখে একটি প্রজন্ম বা দুইটি প্রজন্ম বেড়ে উঠেছে। তাদের মধ্যে বা তাদের দৃষ্টিতে আসলে গণতন্ত্রটি, তাদের কাছে গণতন্ত্র কেমন রূপে তারা পেয়েছে, বা তাদের কাছে যদি আমরা এখন গণতন্ত্র জানতে চাই বা রাজনীতি সম্পর্কে জানতে চাই, তাদের ব্যাখ্যাটা কেমন হবে? ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েমের কিছু টুলস থাকে, কিছু কৌশল থাকে, তাদের কিছু টেকনিক থাকে। প্রথমে এসে তারা এমন কিছু মানে একেবারে এন্ট্রিতে, আমরা যেটা বলি না এন্ট্রিতে, শুরুতেই এমন কিছু ঘটিয়ে ফেলবে, এমন কিছু ঘটনা ঘটাবে যাতে পুরো ত্রাসের রাজত্ব কায়েম হয়ে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার, স্তম্ভিত হয়ে যাবে মানুষ, এবং মনে করবে যে না, ওইটাকে মানা ছাড়া আমার কোনো পথ নেই, আমার হয়তো জীবন বাঁচবে না। এরকম একটা, যেমন ক্ষমতায় এসেই বিডিআরের মতো একটা ঘটনা ঘটে ফেললো, পুরো জাতি স্তম্ভিত হয়ে গেল, মানুষ বুঝতে পারলো না যে কোত্থেকে কি হইলো। মানে এই এক আলোচনায় 5-7 বছর চললো, 5-7 বছর চললো, এবং তখন এটা নিয়ে কেউ মানে যে আঙ্গুল তুলবে কারো দিকে সেই সাহসটাও পর্যন্ত পাচ্ছে না। এরপরে একের পর বিরোধী দলের উপর দমন পীড়ন, বিরোধী দলের উপর নির্যাতন। মানে এটি কি বিরোধী দলকে নির্মূল করা না, বিরাজনীতিকরণের একটা? না, বিরাজনীতিকরণ না, এটা হলো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, একেবারেই মানে অন্য কিচ্ছুই না, একদলীয় শাসন কায়েম করার জন্য নিজেকে মানে নিজের আর্থিকভাবে লাভবান হওয়া বা সব দিক দিয়ে মানে গোটা দেশের কর্তৃত্ব, গোটা দেশটার কর্তৃত্ব এক হাতে নেওয়ার জন্যই এগুলি করে থাকে। জি, একটু ব্যারিস্টার প্রজ্ঞা, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। আপনারা দুইজনই বলছেন যে এক ধরনের ভয় বা ত্রাসের রাজত্ব কায়েম করবার জন্য, কিন্তু গণতন্ত্রে তো আসলে ভিন্ন মত দরকার আছে। শেখ হাসিনা তো গণতন্ত্রের সবক দিতেন, তাহলে ভিন্ন মতকে নির্মূল করে দিয়ে একটি দল মাত্র যদি টিকিয়ে রাখা হয়, সেটিকে কি গণতন্ত্র বলা যায়? অবশ্যই না। এই গণতন্ত্র বা এই কথাগুলো, তার তো কথার সাথে তার তো কাজের মিলই নাই কোনো। সে বলছে একটা, করছে একটা, এরপরে তো আর তো তার কথাতেও তো আর সে লেহাজ রাখতো না, সে বলতেও তখন উল্টাপাল্টা কথা। তার কথার ভিতরেই সে অহমিকা চলে এসেছিল পরবর্তীতে। প্রথমে আপনি যেটা বলছেন, হয়তোবা সে যেভাবেই হোক, মানুষকে বোঝানোর জন্য হোক বা ধোঁয়াশার মধ্যে রাখার জন্য হোক বলতো, কিন্তু এরপরে সে তো প্রথমের দিক থেকে যদি ধরি, যে 2009 থেকেই তো সে লেগে পড়েছে যে নির্মূল করবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে। জামায়াতকেই দেখেন যে নিষিদ্ধ ঘোষণা আলটিমেটলি সে করেই দিয়েছে, মানে অন্য কোনো মতের কেউ থাকবে না। তাহলে গণতন্ত্র তো এই কথাটা তো সে তো বিশ্বাস করতো না, সে তো এখানে একনায়কতন্ত্র কায়েম করতেই এসেছিল, এবং সেটাই সে 16 বছর ধরে করেছে। একা নায়কই মনে করতেন, একা নায়কই তো মনে করতেন। তার আপনি যদি দেখেন টকশোগুলো বা যেটাই হোক, যেখানে মিডিয়াতে বক্তৃতাগুলোতে যদি দেখেন, এই প্রতিচ্ছবিটা একদম দেখতে পারবেন যে পছন্দ হলো না, এটা করো ওটা করো, এভাবেই কিন্তু কথাগুলো বলতেন। কোনো কিন্তু মানে তার যে কেউ বিকল্প নেই, এটাও প্রতিষ্ঠিত করবার চেষ্টা করতেন। জি জি, ধন্যবাদ প্রজ্ঞা। আপনার কাছ থেকে আবারও শুনবো আফাজউদ্দিন বিপ্লব। এইরকম একটি বাস্তবতার মধ্য থেকে আমরা 15 বছর যে সময় পেরিয়ে এসেছি, সেই পেরিয়ে এসে আমরা তো গণতন্ত্র বা আমরা মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্যই একটা নতুন সময় এসেছি। আমরা কি একটুও বদলাতে পেরেছি রাজনৈতিকভাবে বা নৈতিকভাবে এই পরিবর্তিত সময়ে, ট্রানজিশনাল টাইমে? একটা করতে পেরেছি, আমরা ফ্যাসিবাদকে দূর করতে পেরেছি। এটা একটা বড় আমরা একটা লড়াই সংগ্রাম, দীর্ঘ 15-16 বছরের লড়াই সংগ্রাম এর মধ্যে পর আমরা 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি। এটা কিন্তু একটা বড় অর্জন এবং বড় পরিবর্তন। আমাদের মধ্যেও যে একটা পরিবর্তন এসেছে, আমরা রুখে দাঁড়াতে পেরেছি, রুখে দাঁড়িয়ে আমরা একটা মানে স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। আমরা ভালো কিছুর প্রত্যাশা করছি, সেটা কিন্তু একটা প্রমাণ না। কিন্তু তারপরেও আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে যে আন্দোলনের শক্তিগুলোর মধ্যে কিন্তু এক ধরনের গণতন্ত্রের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা সেটি থাকবে, কিন্তু এক ধরনের ট্যাগিং শুরু হয়ে গেছে, যেটি আসলে সাধারণ মানুষকে কিন্তু হতাশ করে। এইটা আসলে দেখেন, আমাদের দেশে দীর্ঘদিনের রাজনৈতিক কালচার কিন্তু আপনি রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবেন না।
আমাদের দেশের যে সেই মানে আমাদের স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত রাজনৈতিক কালচার বা কিন্তু এর আগে স্বাধীনতার আগেও যে রাজনৈতিক কালচার, সবগুলি রাজনৈতিক কালচারের মধ্যে কিন্তু কাদা চোরাচুরির ব্যাপারটা আছেই, যে ট্যাগিং এর ব্যাপারটা বিগত সরকারের আমলে বা এর আগে এগুলিতে বেশি ছিল। এখন আমরা দীর্ঘদিন এইরকম এক ট্যাগিং রাজনীতি করে বা কাদা চোরাচুরির রাজনীতি করে অভ্যস্ত হয়ে গেছি। এখন হঠাৎ করে আমরা একেবারে ওয়েস্টমিনিস্টার পলিটিক্সে চলে আসব রাতারাতি, সেটা কিন্তু আশা করা যায় না। আবার হতাশ হওয়ারও কিছু নাই, এর মধ্যেও কিন্তু গণতন্ত্র চর্চা হচ্ছে। রাজনৈতিক দলগুলো বলতে পারছে, এখন কথা বলতে পারছে, একে অপরের সাথে সমালোচনা করতে পারছে, একে অপরকে আক্রমণ করতে পারছে কথার মাধ্যমে। তো এই যে বিষয়টা, এটা কিন্তু একটা ভালো লক্ষণ, এবং এর মধ্য দিয়েই কিন্তু আপনাকে গণতন্ত্রের যে মূল ধারায় উত্তরণ সম্ভব। এই অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকারের উপরেই তো সম্পূর্ণ দায়িত্ব, কারণ আন্দোলনকারী শক্তিগুলো তো এক ধরনের আস্থা নিয়ে এই সরকারকে দায়িত্ব দিয়েছে। এখন এই রাজনৈতিক দলগুলো যদি নিজেদের স্বার্থের দ্বন্দ্বে জড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের চাপের মধ্যে ফেলে দেয়, সেটি কি আমাদের জন্য ভবিষ্যৎটা মানে সুন্দর ভবিষ্যৎ তৈরিতে সহায়ক হবে? না, আমার মনে হয় যে সেই পর্যায় পর্যন্ত যাবে না। রাজনৈতিক দলগুলো যে পরিমাণ তারা নিজেরা রেশারেশি বা দোষারোপের মধ্যে আছে, সেটা এই সরকারকে বিপদে ফেলার মতো অবস্থার মধ্যে রেড ক্লিফ লাইন ক্রস করবে না। তারা কিন্তু আছে, নিজেদের কিছু স্বার্থ তো অবশ্যই থাকবে, পলিটিক্স মধ্যে ভিন্ন মত থাকবে, কিন্তু আবার আমি আমার স্বার্থটা দেখবো, সে অন্য দল সে তার স্বার্থটা দেখবে। এবং কিন্তু যে তরুণরা আসলে এই সরকারের একটা অন্যতম স্টেক এই সরকারের সাথে আছে, সেই সরকারের বিরুদ্ধেও তো এই তরুণরা বলছে। এটা তো বিউটি, দিস ইজ দ্য বিউটি অফ দ্য ডেমোক্রেসি। আপনি বলতে পারছেন, আচ্ছা, আপনি যে সরকারকে আনছেন তার বিরুদ্ধে আপনি বলতে পারছেন, আমি তোমাকে ক্ষমতায় বসিয়েছি তাই বলি তুমি যা ইচ্ছা তাই করবা, সেটা তোমার ভুলটা আমি বলতে পারবো না, সেটা কিন্তু না। এটা কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। এবং আমার মনে হয় যে আমরা অল্প দিনের মধ্যে হলেও এই জিনিসটা এস্টাবলিশ করতে পেরেছি যে না, যে কারো সমালোচনা করা যায়। বেশর প্রজ্ঞা চৌধুরী, আপনার কাছ থেকে জানতে চাই, সমালোচনাটি যদি এমন পর্যায়ে পৌঁছে যায় যে আসলে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাওয়ার রাজনীতির মধ্য থেকে রাজনীতিকে পেছনে ফেলে কিন্তু আমরা সম্ভাবনার একটা রাজনীতির দিকে এগোচ্ছি, তো কিন্তু সমালোচনাটা একটু বেশি হয়ে যাচ্ছে কিনা, বা সমালোচনাটা সীমার বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে কিনা? আমি পজিটিভলি দেখছি যে এখনো পর্যন্ত সেই পর্যায়ে আমি দেখছি না যে হ্যাঁ, তারা যদি রাজনৈতিক দল আর একটা দল যদি গঠন করে থাকে, তারা তো তাদের স্বার্থটা দেখবে, তারা তাদের দলটাকে প্রতিষ্ঠিত করতে চাইবে। ভিতরে একটা প্রফেশনালিজম থাকা উচিত বলে আমি মনে করি, যে সব সময় যে আমি কাদা ছুটতে থাকবো আর কাদা ছুঁড়ে ছুঁড়ে যে সময় নষ্ট করব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন জনাব তারেক রহমান, এসব অবাঞ্ছিত গসিপে যেন আমরা সময় নষ্ট না করি, যে আমি ওকে একটা কিছু বললাম, সে পাল্টা আরেকটু কিছু বললো, এটা নিয়ে একটা বিশাল একটা নিউজ হলো, এসব অযাচিত তর্কে আমরা না জড়াই। যেটা আমাদের দেশের জন্য ভালো হবে, যেটা আমাদের দেশের মানুষের জন্য ভালো হবে, সেই ধরনের যদি কিছু থাকে এবং সেটাতে যদি কেউ বাধা হয় বা কেউ যদি জনস্বার্থের বিরুদ্ধে যদি কাজ করে, সেটাতে অবশ্যই এই ধরনের সমালোচনা আমরা করতে পারি, কিন্তু কোনো ব্যক্তিকে আক্রমণ করে, কাউকে হেয় করে। আপনি যেটা বলছেন যে আমিও কিছুটা দেখছি যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ভুয়াই আমি বলবো, কারণ এগুলো এক একটার বিভিন্ন ধরনের ব্যানারে প্রথমে তৈরি হয়েছিল, এগুলোকে এখন অ্যাটাকিং টুল হিসেবে ইউজ করা হচ্ছে। কেউ কিছু বললে তার নাম সহকারে যেভাবে আমরা জিনিসগুলো দেখছি, এই কালচারটা থেকে আমার মনে হয় বের হয়ে আসা উচিত। এবং এটি তো পতিত ফ্যাসিস্ট এই সুযোগটি গ্রহণ করবার চেষ্টা কিন্তু করছে, এবং ধীরে ধীরে কিন্তু তারা প্রকাশ্যে আসছে, তাদের মিছিল বড় হচ্ছে। এই জিনিসগুলো আবার তারা তাদের চ্যানেলগুলোতে আবার ইউজ করে করে দেখাচ্ছে, এবং তারা ক্যাশ করছে এই জিনিসগুলো। এটার বেনিফিটটা কিন্তু তারা নিচ্ছে। রাজনৈতিক দলগুলো রাজনীতি চর্চা করবে, এটি স্বাভাবিক, কিন্তু এর মধ্যেও একটা মৌলিকত্ব তো থাকতে হবে। আমরা সবসময় কথায় কথায় বলছি যে জাতীয় ঐক্য, কিন্তু আমরা কি কার্যত ঐক্যবদ্ধ আছি? এখন ফেসবুক স্ট্যাটাস বা কোনো কিছু দিয়েও থাকে, যখন প্রশ্ন তোলা হচ্ছে যে সে একটা দলের এত বড় পদে থেকে এই ধরনের বেপরোয়া কথা কিভাবে বলতে পারে, অনেক সময় আমরা দেখেছি যে সে তার স্ট্যাটাসটা সরিয়ে নিয়েছে বা সে বলেছে যে না, আমি এটা এইভাবে বলিনি, এইভাবে। বিশেষ করে যারা আমরা দেখছি তাদেরও একটু বাজ বিচার করেই দেখা উচিত। আমরা দেখছি মানে তো এটি মানে প্রায় বলা হয়, বিশেষ করে বিপ্লব ভাইদের মতো যারা একেবারেই কোনো রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষভাবে জড়িত না, পেশাদার মানুষ বা পেশাজীবী মানুষ, ওনারা তো বরাবরই বলেন যে আসলে রাজনীতির মধ্যে এক ধরনের বাণিজ্য আছে। যেমন এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় যেটি দেখছি, এটি এক ধরনের ভিউ বাণিজ্য আছে।
এটির এক ধরনের সেন্সেশন আছে, এর ব্যাড ইম্প্যাক্ট তো রাজনীতিতে পড়তে পারে, পড়ছে একেবারে প্রত্যক্ষভাবে রাজনীতি। হ্যাঁ, এখন রাজনীতিতে পড়ছে। এখন অনেক সময় যে বলা হয়ে থাকে এখন রাজনীতি মাঠে না সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, রাজনীতিবিদ সোশ্যাল মিডিয়াতে তৈরি হচ্ছে। জনগণের সাথে সম্পৃক্ততা কতটুকু সেটা এক বিষয়, সোশ্যাল মিডিয়াতে তাদের এই ভিউ বাণিজ্য বলেন বা এই যে মানে যে পিআর টিম দিয়ে হোক বা যে কৌশলে হোক, যে একটা সময় আমরা কি দেখতাম, শেখ হাসিনার সময়ে দেখতাম যে অনেক কিছু ইম্পর্টেন্ট কোনো কিছু আমরা দেখতে পেতাম না, বিভিন্ন ধরনের নিউজ দিয়ে যেগুলো আমাদের প্রাসঙ্গিক না, আমাদের দেখার দরকার নেই, আমাদের সময় নষ্ট হচ্ছে, এগুলো দিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো সবসময় ঘুরপাক খেতে ভরে থাকতো। হ্যাঁ, তো এখনো কিন্তু এই ধরনের কিছুটা আবার শুরু হয়েছে, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এটা আমি মনে করি পরিহার করা উচিত। এবং রাজনৈতিক যারা শীর্ষ নেতৃত্ব আছেন, পলিসি লেভেলে আছেন বা সরকারে যারা দায়িত্বশীল রয়েছেন, তাদেরও এই বিষয়ে নজর দেওয়া উচিত। ধন্যবাদ ব্যারিস্টার প্রজ্ঞা। আফাজউদ্দিন বিপ্লব ভাই, এই যে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড এবং পলিটিক্যাল বুলিং, এটি নিয়ে আপনি কি ব্যাখ্যা করবেন? আগে কিন্তু এটা ছিল না, আগে রাজনীতিতে সোশ্যাল মিডিয়া ছিল না, আগে রাজনীতিতে শুধু কি ছিল, বক্তৃতা বিবৃতি, মাঠে এবং বুলিং শব্দটাও ছিল না, মাঠে বক্তৃতা বিবৃতি করতো নেতারা, জনগণের কাছে যেত, সেখান থেকে জনগণ তাদের বাছবিচার করে তাদের সিদ্ধান্ত নেতা হয়ে উঠতো। এখন কি হচ্ছে, এখন এক পর্যায়ে আসলো, ঠিক আছে, টেলিভিশন আসলো, ফোন আসার পরে এখন এরপরে শুরু হলো কি, সামাজিক যোগাযোগ মাধ্যম, ওইখানে স্ট্যাটাস দেওয়া শুরু। এখন আর মাঠে গিয়ে বক্তৃতা দিতে হয় না, আপনি একটা স্ট্যাটাস দিয়ে দিলে সারা দেশে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, পরের দিন আবার আরেকজনে ওইটার সাথে ট্যাগ জুড়ে দিচ্ছে, একটা বোলিং জুড়ে দিচ্ছে। তো এখন এই বাস্তবতাকে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। প্রযুক্তির যে মানে খোলা একটা উন্মুক্ত একটা বাতায়ন, এটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। কিন্তু এর মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোনটা করব, মানে গড্ডালিকে আমি গা ভাসাচ্ছি কিনা, আমি ফ্যাসিজমকে স্পেস করে দিচ্ছি কিনা, আমি স্পেস করে দিচ্ছি কিনা, আমি আমার জায়গা থেকে যতটুকু, এটা আসলে একেবারেই নিজের কাছে, এটা কিন্তু অন্যের কাছে। এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানে যেমন আমরা কিন্তু এটিকে একটি সামাজিক আন্দোলন দেখেছি, জুলাই গণ অভ্যুত্থানটা কিন্তু সামাজিক আন্দোলনের রূপ নিয়েছিল, সমাজের প্রত্যেকটি মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের আন্দোলনের গণ আন্দোলনের রূপ নিয়েছিল। এভাবে গণসচেতনতা না আসলে আমাদের রাজনৈতিক পরিশুদ্ধি বলেন, এটা গণসচেতনতা এখন খুবই সহজ। এখন আগে যেরকম ক্যাম্পেইন করে গণসচেতনতা সৃষ্টি করতে হতো, এখন সেই ক্যাম্পেইনটা আরো সহজেই করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার আপনি যদি ব্যাড সাইড দেখেন, গুড সাইড দেখেন, আপনি সোশ্যাল মিডিয়াকে সেভাবে গণসচেতনতা সৃষ্টির কাজে ব্যবহার করেন না, এটা তো আসলে দায়িত্বশীল লোকদের করতে হবে, এটা তো আর নাগরিকের দায়িত্ব। আমি সেটাই বলছি, যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারা সেভাবে গণসচেতনতা সৃষ্টির জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন, ব্যবহার করে আপনি পুরা জিনিসটাকে একটা জায়গায় নিয়ে যান, যেখানে একটা পজিটিভ, একটা ইতিবাচক বাংলাদেশ আমরা দেখতে পাবো। এবং আগামীর যে বাংলাদেশের প্রত্যাশায় আসলে এত রক্ত, এত প্রাণ, এত জীবন, হ্যাঁ, এত শিশুরা অঙ্গহানি করলো, এত মায়ের বুক খালি হলো, সেই বাংলাদেশে পৌঁছবার জন্য রাজনৈতিক দলগুলোর আচরণ এবং সরকারের আচরণ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? মানবিক এবং যৌক্তিক আচরণ হওয়া উচিত, যেটা যুগের সাথে এবং মানে মানুষের চাহিদার সাথে গণতান্ত্রিক আচরণ হওয়া উচিত। জি, প্রজ্ঞা চৌধুরী, আমরা তো আসলে গণতন্ত্রের বিউটি হচ্ছে ভিন্ন মতটা কতদূর পর্যন্ত আসলে রাজনৈতিক দলগুলোর প্র্যাকটিস করা উচিত? ভিন্ন মত, এটা তো একটা গণতন্ত্রের সৌন্দর্য, এবং এই ভিন্ন মতটা কত দূর পর্যন্ত করা উচিত। আসলে ভিন্ন মতের এটার তো আসলে কোনো প্যারামিটার বইভাবে দিয়ে সেট করা যাবে না, যে যার দলের অনুযায়ী কথা বলবে, কিন্তু এটা শুধু রাখতে হবে যে সে যে কথাটা বলছে সেটা আসলে ওইভাবে একটা প্যারামিটার দিয়ে একটা কথা বলা, আমরা তো মানুষের কথা বলার স্বাধীনতাটাকে তো ভেঙে না যায়, সমাজটা ভেঙে না যায়, জি এতটুকুই আসলে মানে কথা বলার তো একটা মানুষের স্বাধীনতা, এটা আসলে অনেক বড় একটা স্বাধীনতা, এবং এটা আমাদের অনেক বড় একটা পাওয়া আমরা পেয়েছি দীর্ঘ 16-17 বছর পরে। তো কথা বলুক, সেটাতে কোনো নাই, কিন্তু এটা জাস্ট আমার একটা ছোট্ট একটা সাজেশন থাকবে যে যেহেতু হচ্ছে তারা সবাই আমরা সবাই তো হচ্ছে একটা দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীলভাবেই যেন আমরা কথাগুলো বলি, আর এবং সমভাবে জনগণেরকেও একটা থাকবে যে এখন অনেক ধরনেরই অনেক কিছু আসে এবং জনগণ কিন্তু অনেক সচেতন এখন,
তারা সব কিছু বুঝে শুনেই তারা জিনিসটা আসলে, তো সেই জন্য ভিন্ন মত কার কতটুকু থাকবে আমার মনে হয় না এটার কোনো প্যারামিটার বা কোনো কিছু এটা জাজ করা যাবে, লিমিট করা যাবে। শালীনতা জি থাকতে ব্যক্তি পর্যায়ে যেন চলে না যায়। যে আমার তো একজনকে পছন্দ বা তার রাজনীতির মতাদর্শ আমার মতাদর্শ ভিন্ন হতেই পারে, কিন্তু তাই বলে কি আমি তাকে হেয় করব না, আমি তাকে তো হেয় করতে পারবো না পার্সোনাল কাজে। হ্যাঁ, তার যদি কাজের কোনো কিছু আমার সমালোচনার দরকার হয়, হ্যাঁ আমি সেটা করতে পারবো, সেটা আমি করব। এই মুহূর্তে আসলে সেক্ষেত্রে সরকারের কি ভূমিকা রাখা উচিত? তো সরকারের আসলে আমার মনে হয় যে একটা লেভেল প্লেইং একটা ফিল্ড তৈরি করে দেওয়া উচিত, যেন সকলেই যেন সেখানে যেন তাদের মতাদর্শ তাদের যেন ব্যক্ত করতে পারে, বা কেউ যেন মানে অনৈতিক কথাটা ঠিক হচ্ছে না, যে কোনো যেন সুবিধাদি হোক বা যেটাই হোক। এখন তো আগে ছিল যে না কোনো দল ছিল না, এখন তো তারা দল হিসাবে সবাই এখানে যে যার অভিব্যক্তি প্রকাশ করছে। তো সেই ক্ষেত্রে যেন সবাই যেন সমান সুযোগ পায়। সুযোগ তো সবাই সমান পাচ্ছে, সরকার তো বাধা দিচ্ছে না মত প্রকাশে, কিন্তু রাজনৈতিক দলগুলো একেবারে মুখোমুখি হয়ে যাচ্ছে। সেই জায়গায় আসলে সরকার নিশ্চয়ই মানে সময়োপযোগী উদ্যোগ নেবে এবং গণতন্ত্র ফেরাবার জন্য যে কর্মকাণ্ড শুরু করা দরকার সেগুলোই করবে সরকার। ধন্যবাদ ব্যারিস্টার প্রজ্ঞা চৌধুরী, ধন্যবাদ আফিজউদ্দিন বিপ্লব, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবে নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।